আমরা আজকের যে প্রশ্নপত্র এখানে আমরা দুটা প্যাসেজ পাবো। ঠিক আছে, আজকের প্রশ্নপত্রে আমরা দুটা পেজেস পাবো, দুটা পেজেস থেকে আমরা 15 মার্ক কভার করব এবং তারপর আমরা পাবো প্যাডাগজি। ঠিক আছে, তারপর আমরা প্যাডাগজি থেকে আরও 15 মার্ক অর্থাৎ 15 নম্বরে 15টি প্রশ্ন থাকবে। এই সবগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। শুধুমাত্র কারেক্ট আনসার আমি আপনাদের বলবো না যে কারেক্ট আনসারটি কী করে হলো, অর্থাৎ আপনারা এই পেজেস থেকে বা কবিতা থেকে, কবিতা তো আজকে নেই যেহেতু, পেসেজ থেকে কিভাবে আমরা খুঁজে খুঁজে আনসারগুলো বের করব, তার কী কী ট্রিক রয়েছে সেগুলো আমি আপনাদের এবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণভাবে। সুতরাং আপনারা শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন, কারণ ক্লাসটা একটু দীর্ঘ হবে। আমি একদম স্লো মোশন আপনাদেরকে ডিটেলসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, শুধু যেন আনসার কি প্রোভাইড করলে হয় না ভাই, আপনারা জানেন তো আনসারগুলো কী করে হলো বা কোথা থেকে আমরা আনসারগুলো বের করলাম, এই সবগুলো ডিটেলস আমি আপনাদেরকে এবার ডিসকাস করব। সুতরাং আপনারা অবশ্যই শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। তো চলুন দেরি না করে আপনারা সবাই তাড়াতাড়ি ক্লাসে একবার লাইক করে দিন, আপনারা যারা জয়েন হয়ে গেছেন তাড়াতাড়ি লাইক করে দিন ভাই। তো দেখুন, প্রথমে আমরা একটা দীর্ঘ প্যাসেজ দেখছি। তো প্যাসেজে আমরা প্রথমেই আমরা কি করব না, প্যাসেজ দেখব না, আমরা সরাসরি চলে যাব প্রশ্নে। তো এবার দেখুন প্রশ্নে কি বলেছে, নিম্নে প্রদত্ত কোন নামটিতে গ্রামের কারো কাছে পরিচিত নয়, অর্থাৎ নিচের কোন নামটা একটা গ্রামের নামের সঙ্গে পরিচিত নয়, সোজা কথা। তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমরা যদি দেখি তাহলে এখানে অপশন আমরা দেখতে হবে বদ্রিকা আশ্রম, বদ্রিবিশালা, বদ্রিকানাথ নাকি নারায়ণশ্রম। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হবে, এখানে আমরা একটু যদি প্যাসেজে আমরা দেখি, তো প্যাসেজে কোথায় আমরা দেখি, এখানে দেখুন তো এখানে কী কী রয়েছে, বদ্রিবিশালা রয়েছে, বদ্রিকা আশ্রম রয়েছে, নারায়ণ শ্রম রয়েছে, এই তিনটা রয়েছে। তো নয় কোনটি আমরা এবার দেখব, এখানে ভালো মতো দেখুন বদ্রিকাশ্রম, বদ্রিবিশালা, নারায়ণাশ্রম, এই তিনটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো তার মানে বদ্রিকাশ্রম পেয়েছি, বদ্রিবিশালা পেয়েছি, নারায়ণাশ্রম পেয়েছি, শুধুমাত্র বদ্রিকানাথটা আমরা কিন্তু পাইনি। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে কি বদ্রিকানাথ। তারপর দেখুন নেক্সট কোয়েশ্চন কি বলেছে, কম্বল গায়ে দিলে লেখক ও তার সঙ্গীদের কেন অসুবিধা হচ্ছিল। দেখুন এই সবগুলো প্রশ্নের আনসার কিন্তু আমরা প্যাসেজে সবগুলো পাবো, সুতরাং টেনশনের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র সাথে থাকুন, আমরা আনসার বের করব। কম্বল গায়ে দিলে লেখক এবং তার সঙ্গীদের কেন অসুবিধা হচ্ছিল, এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। দেখুন কম্বল ভিজে ছিল, কম্বল ছোট ছিল, কম্বল নোংরা ছিল নাকি কম্বলে পোকা ছিল। ঠিক আছে, কোয়েশ্চন নম্বর 122। তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমরা প্যাসেজে যাব। প্যাসেজে গিয়ে আমরা একটু চোখ বুলান, তো দেখুন আমরা কোথায় পাই। দেখুন আমরা একটু প্যাসেজে যাব, প্যাসেজে গিয়ে এই দেখুন কী বলেছে, মাছে নেই কিন্তু কাপড় চোপড় ও কম্বলে পোকার ভয়ানক উৎপাত। তার মানে কম্বল গায়ে দিতে সমস্যা হচ্ছিল, কেন হয়েছিল, কারণ কম্বলে পোকার ভয়ানক উৎপাত ছিল, মানে কম্বলে কী ছিল, পোকা ছিল। সুতরাং কারেক্ট আনসার এখানে কী হবে, কম্বলে পোকা ছিল ইজ দ্য রাইট আনসার। দেখতে পেলেন আমরা মানে প্যাসেজ থেকে সরাসরি ডাইরেক্ট কীভাবে আনসার চলে আসছে। তো প্যাসেজ থেকে কী করে আনসার বের করতে হয় সবগুলো অবশ্যই আরও টেকনিক আছে, সবগুলো জেনে রাখুন, তারপর অবশ্যই আপনারা ভালো নম্বর পাবেন। দেখুন বদ্রীনাথে এসে লেখক কী অনুভব করলেন, দেবতা কেবলমাত্র মন্দিরেই থাকে, দেবতা কেবলমাত্র বদ্রীনাথেই থাকে, দেবতা কেবলমাত্র তীর্থস্থানেই থাকেন, আর দেবতা থাকেন সকল পথে পথে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার যদি আমরা দেখি, তো এই প্রশ্নের কারেক্ট আনসার দেখতে গেলে আমাদের যেতে হবে প্যাসেজে। তো এই প্যাসেজে গিয়ে আমরা দেখি কবি কোথায় এসেছিলেন ভাই, প্রশ্নটা দেখি, কবি বদ্রীনাথ এসেছিলেন, লেখক বদ্রীনাথ এসেছিলেন। তো বদ্রীনাথ এখানে কবি যেহেতু বদ্রীনাথে এসেছিলেন, এই দেখুন কবি বদ্রীনাথে এসেছিলেন এইখানে, অর্থাৎ সম্পূর্ণ এখানে তিনি গঙ্গা পার হয়ে বদ্রীনাথে এসেছিলেন। তো দীর্ঘ 25 দিনের যে দুঃখময় ইতিহাস পিছনে পড়ে রইল তাকে আমরা ভুলেই গেছি, আজ আমাদের যাত্রার শেষ, দুঃখ দহনের নিবৃত্তি। আমাদের সেদিন সামান্য তীর্থযাত্রা আজ বিরাটের পদতল স্পর্শ করেছে। মন বলল তুমি এই যে ভগবান, তুমি এই তোমার রূপ, যার জন্য এলাম অর্থাৎ তিনি কার জন্য এসেছিলেন, দেবতার জন্য এসেছিলেন। ঠিক আছে, তো যার জন্য এলাম সে তো মন্দিরে নেই, ভগবান মন্দিরে নেই, কিন্তু তিনি কোথায় আছেন, তিনি আছেন সে যে তোমার আছে পথে পথেই, অর্থাৎ দেবতা কোথায় রয়েছেন, দেবতা রয়েছেন পথে পথেই।
তো এখানে দেখুন ইনডাইরেক্টলি একটু বুঝিয়ে দিয়েছে আমাদের। তো দেবতা থাকেন কোথায়? সকল পথে পথে ইজ দ্য রাইট আনসার। দেখুন ডাইরেক্ট প্রশ্ন দেবতা যদি উল্লেখ না থাকে ইনডাইরেক্টলি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তারপর দেখুন কি প্রশ্ন, পাণ্ডাদের 5 ভাইয়ের মধ্যে কেবল 2 জনের নাম প্রদত্ত গদ্যাংশে উল্লেখ করা হয়েছে। এই 2 জন কি কি? সূর্যপ্রসাদ এবং পিয়ারিলাল, সূর্যপ্রসাদ এবং রামপ্রসাদ, রামপ্রসাদ এবং অমরা সিং, তারপর অমরা সিং এবং পিয়ারিলাল। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমরা 2 জন ব্যক্তির নাম আমরা পাবো। এই নাম কোথায় রয়েছে একটু আপনারা খুঁজুন তো ভাই। এই দেখুন, যে পাণ্ডাকে আমরা আশ্রয় করেছি এখানে তিনি বেশ প্রসিদ্ধ নামডাক আছে। তারা 5 ভাই। তো তাদের মধ্যে সূর্যপ্রসাদ, রামপ্রসাদ এবং পুত্রের নাম পিয়ারিলাল। আমরা পুত্রতে যাব না। তারা 5 ভাই। যে 2 জন ভাইয়ের 5 ভাইয়ের মধ্যে যে 2 জন ভাইয়ের নাম বলেছে সেই 2 জন ভাইয়ের নাম হচ্ছে সূর্যপ্রসাদ এবং রামপ্রসাদ। তো সূর্যপ্রসাদ এবং রামপ্রসাদ আমাদের কোথায় অপশনে রয়েছে? দেখুন সূর্যপ্রসাদ এবং রামপ্রসাদ এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। দেখলেন কত ইজিলি আমরা কারেক্ট আনসার করতে পারছি। এবার দেখুন এই প্রশ্নটা কিন্তু বাংলা ব্যাকরণের প্রশ্ন। এই যে এই প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা কমেন্ট করুন তবে তাড়াতাড়ি। দেখুন ব্যাকরণের প্রশ্নগুলো কিন্তু আপনারা প্যাসেজে পাবেন না। ব্যাকরণের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা কারেক্ট আনসারগুলো প্যাসেজে খুঁজে অযথা সময় নষ্ট একদম করবেন না, কারণ এই প্রশ্নগুলোর আনসার আপনি কখনো কোনো সময় আপনি কিন্তু প্যাসেজে পাবেন না, 100% কনফার্ম। ঠিক আছে, তাই আপনি অযথা সময় মোটেই নষ্ট করবেন না। আপনি সরাসরি যে প্যাসেজের যে গ্রামারের প্রশ্ন সেগুলো আপনাকে নিজে থেকে সলভ করতে হবে। দেখুন কারেক্ট অ্যান্সার কী হবে আপনারা কমেন্ট বক্সে জানান ভাই। বেশ পাকা পাথরের দুতলা বাড়ি। এখানে বেশ যেটা রয়েছে সেটা কি জাতীয় বিশেষণ? ঠিক আছে, বেশ পাকা বাড়ি, বেশ পাকা বাড়ি। ঠিক আছে, এখানে বাড়িটা কি? বাড়িটা হচ্ছে বিশেষ্য। বাড়িটা কি? বিশেষ্য মানে নাউন। এবং পাকা বাড়ি কি ধরনের বাড়ি? পাকা বাড়ি। তার মানে পাকাটা কি? পাকাটা হচ্ছে বিশেষণ। পাকাটা কি? বিশেষণ। এবার কি ধরনের পাকা? বেশ পাকা। তার মানে এটাও বিশেষণ। তার মানে বেশটা কি হলো? বিশেষণের বিশেষণ। অর্থাৎ অপশন নাম্বার 3 বিশেষণের বিশেষণ ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন তথৈবচ। তথৈবচ এটার যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে কারেক্ট আনসার? কী হবে? এখানে দেখুন 4টা অপশন দেখতে পাচ্ছেন চোখের সামনে। কি হতে পারে কারেক্ট আনসার? 126। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। তথৈবচ সন্ধি বিচ্ছেদ এমন একটা টপিক, সন্ধি বিচ্ছেদ থেকে আপনার প্রশ্ন পরীক্ষায় আসবে না, সেটা এই ভুল আপনি জীবনে করবেন না। আর বাংলা ব্যাকরণ থেকে প্রিভিয়াস 13 বছরে কী কী প্রশ্ন এসেছিল তা নিয়ে আমরা একটা ম্যারাথন ক্লাস তৈরি করেছি, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, পুরা ম্যারাথন ক্লাস 13 বছরের বাংলার ব্যাকরণ। তাছাড়া বাংলা ব্যাকরণের সম্পূর্ণ সিলেবাস অনুসরি বা সম্পূর্ণ সিলেবাস ভিত্তি করে বাংলা ব্যাকরণের টোটাল 650+ MCQ নিয়ে আমরা একটা গাইড বুক তৈরি করেছি আপনার জন্য, ই বুক, যেটা আপনারা PDF আকারে পেয়ে যাবেন। তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা ওখান থেকে ওটা বাই করে নিতে পারেন। এটা কিন্তু পেইড ভার্সন, আপনারা পেমেন্ট করলেই সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। একদম স্বল্প দাম, মাত্র 50 টাকা দামে আপনারা সম্পূর্ণ বাংলা ভাষার যে ব্যাকরণ রয়েছে সিটেট পরীক্ষার সবগুলো আপনারা পেয়ে যাবেন। তো তারপর দেখুন তথৈবচ। তথৈবচ শব্দের এখানে সন্ধি বিচ্ছেদকে 126। এটা কারেক্ট আনসার হবে তথা যুগ এবচ। কারেক্ট আনসার কী হচ্ছে? তথা যুগ এবচ ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেছি নিঃশেষিত তৈল প্রদীপের মতো। বাক্যটিতে কোন অলঙ্কারের প্রয়োগ করা হয়েছে? তো ছন্দ এবং অলঙ্কারের ক্লাসও আমরা প্রোভাইড করে দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। দেখুন আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেছি নিঃশেষিত প্রদীপের মতো, অর্থাৎ কি আমাদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? প্রদীপের মতো। আমরা কি? আমরা হচ্ছে একটা মানে কি বলতে হবে জৈব বস্তু, আমাদের প্রাণ আছে। ঠিক আছে, আর আমাদেরকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? প্রদীপের সঙ্গে, যে প্রদীপের কোনো প্রাণ নাই। এই বাস্তবের সঙ্গে অবাস্তবের যখনই কোনো একটা মানে কনক্রিট টু অবজেক্টের সঙ্গে যখনই একটা মানে তুলনা করা হবে তখনই সেটা কী হবে? উপমা অলঙ্কার হবে। ঠিক আছে, রবীন্দ্রনাথের বদ্রীনাথের যাত্রাপথে দূর থেকে সর্বপ্রথম লেখকের কি দৃষ্টিগোচর হয়েছিল? ছোট গ্রাম, মন্দির, আশ্রম নাকি দোকান? তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমরা কি দেব ভাই?
যাত্রাপথে দূর থেকে সর্বপ্রথম লেখকের কী দৃষ্টিগোচর হলো? দূর থেকে দেখুন প্রথম লাইনে আনসারটা লুকিয়ে রয়েছে, দূর থেকে বদ্রীনাথের ছোট্ট গ্রামখানি যখন প্রথম দৃষ্টিগোচর হলো। তা দূর থেকে বদ্রীনাথের প্রথম যে দৃষ্টিগোচর সেটা কি একটা ছোট্ট গ্রাম বা ক্ষুদ্র গ্রাম। তো এখানে আপনাদের একটা টিপস আমি দিতে চাই, মানে সেটা 100% কারেক্ট হবে সেটা বলছি না, কিন্তু ভাই দেখুন জেনারেলি 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 1 নম্বর প্রশ্নটা আপনি প্যাসেজের ফার্স্ট প্যারাতে আপনি পাবেন না। 100% নয়, কখনো আপনি যদি পেয়ে যান তারপর বলবেন স্যার আপনি বললেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখেছি আর কি 90% ক্ষেত্রে এই ধরনের হয় ঘটনা। 1-2টি ক্ষেত্রে সেটা তো অন্য কথা। 90% ক্ষেত্রে প্রথম যেটা প্রশ্নের আনসার সেটা প্রথম মানে যে প্যারাগ্রাফ সেটাতে থাকছে না। যেমন কি দেখুন, নিচে প্রদত্ত কোন নামটি গ্রামের কারো কাছে পরিচিত নয়? ঠিক আছে, গ্রামের কারোর কাছে পরিচিত নয়, এটা দেখুন আমাদের প্রথম প্যারাগ্রাফে নাই। ঠিক আছে, এটা আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফে আছে, তাই না? তো জেনারেলি প্রথম প্রশ্নটা আমাদের প্রথম প্যারাগ্রাফে না থাকার চান্স সবচেয়ে বেশি। তাই আপনারা প্রথম প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে আপনারা সর্বপ্রথম প্রথম প্যারাগ্রাফটা বাদ দিয়ে তারপর থেকে আপনারা স্টাডি করবেন, সময়টা বাঁচবে। এবং লাস্টের যেটা প্রশ্ন একদম শেষে যেটা প্রশ্ন থাকবে, এই শেষের প্রশ্নটা প্রথম বা দ্বিতীয় প্যারাগ্রাফে থাকার 90% চান্স রয়েছে। লাস্টের যেটা প্রশ্ন আমরা কি ভাবি, আমরা ভাবি যে শেষের যেটা প্রশ্ন থাকবে এটা প্যাসেজের শেষ থেকে আসবে না, শেষের যেটা প্রশ্ন এটা প্যাসেজের প্রথম এবং দ্বিতীয় প্যারাগ্রাফে দেখবেন। আর প্রথম যেটা প্রশ্ন এটা আপনারা প্রথম প্যারাগ্রাফটা ছেড়ে দেখবেন, যাতে করে আপনাদের সময় কিছুটা বাঁচবে। তবে 100% সেটা যে হবে সেরকম কোনো কথা নয়, তবু আপনাদের একটা টিপস আমরা দিয়ে রাখলাম। তো তারপর দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার আমাদের কি হবে। এটা কিন্তু আরেকটা আমাদের প্যাসেজ, এই ক্ষেত্রে এই যে আরেকটা আমরা প্যাসেজ দেখতে পাচ্ছি। তো এই সেম টু সেম একই প্রসেসে আমরা কিন্তু এই প্যাসেজের আনসারগুলো সলভ করবো এবার, কিন্তু আমরা কিন্তু এই প্যাসেজটা এবার পড়ব না। প্যাসেজটা না পড়ে আমরা সরাসরি চলে যাব প্রশ্নে। মৌখালীর দুই গোষ্ঠীর লোকেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত প্রায় কতদিন ধরে চলছে? ঠিক আছে, মৌখালীর দুই গোষ্ঠীর লোকেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত প্রায় কতদিন ধরে চলছে? 2 পুরুষ, 3 পুরুষ, 5 পুরুষ নাকি 7 পুরুষ? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমরা যখন দেখব, আমরা আগে বলেছিলাম প্রথম প্যারাগ্রাফ দেখব না, প্রথম প্যারাগ্রাফ আমরা ছেড়ে দিই। প্রথম প্যারাগ্রাফ যখন ছাড়ি, দ্বিতীয় প্যারাগ্রাফে দেখুন মৌখালীর দুই দণ্ডের মধ্যে আড়াআড়ি খুব পুরানো, প্রায় 3 পুরুষের। তো মৌখালীর দুই দলের মধ্যে যেটা আড়াআড়ি বা ঝগড়াঝাটি, এটা প্রায় কত পুরুষ ধরে? 3 পুরুষ ধরে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, 3 পুরুষ ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন 130 নম্বর প্রশ্নে যেটা বলেছে, 130 নম্বর প্রশ্নে কে বলেছে মৌখালীর দুই গোষ্ঠীর দ্বন্দ্বটা এখন কিসে এসে দাঁড়িয়েছে? আর্থিক সঙ্গতি নাকি শিক্ষাগত যোগ্যতা নাকি জাতিগত নাকি ধর্মগত? তো 130 প্রশ্নের কারেক্ট আনসার এখানে কি হবে? তো এটার কারেক্ট আনসার দেখি। দেখুন এখানে কি বলেছে, এখানে বলেছে তাদের 3 পুরুষের মধ্যে ঝগড়া, তারপর ঝগড়াটা এখন শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়িয়েছে? আর কত আর্থিক সঙ্গতি, আর কত আর্থিক সঙ্গতি, এটা কি বলেছে, এটা প্রমাণ করতে এখন দুই গোষ্ঠীর প্রাণান্ত, মানে একদম ঝগড়াটা একদম যেতে যেতে একদম শেষ পর্যায়ে চলে আসছে। তো সেখানে আমরা কী দেখলাম? আর্থিক সঙ্গতি নিয়ে তাদের ঝগড়া। তো এই ক্ষেত্রে শেষ পর্যন্ত দাঁড়িয়েছে কোথায়? আর্থিক সঙ্গতি নিয়ে দাঁড়িয়েছে। কারেক্ট আনসার অপশন নাম্বার 1। পশ্চিম মৌখালীর অসুরের সাথে কার মুখের আদলের সাদৃশ্য ছিল? 131। পশ্চিম মৌখালীর যে অসুর ছিল, অসুরের সঙ্গে কার মুখের আদলের সাদৃশ্য বলা হয়েছে? ভাসান চকর্তী, মাধব নট্ট, রাখাল বাড়ুজ্যে নাকি নকুল ভট্টাচার্য? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার জানতে গেলে আমাদের পেশি যেতে হবে। আমরা একটু মৌখালীর অসুরের মুখের কার সঙ্গে সংযুক্ত রয়েছে সেটা আমরা একটু দেখব। কোথায় রয়েছে আমরা একটু খোঁজার চেষ্টা করব আপনাদের সঙ্গে, আমরা একটু খুঁজি। মৌখালীর যে অসুর, আমাদের কিওয়ার্ড হচ্ছে অসুর, ঠিক আছে? এই অসুরের সঙ্গে কার মুখের যেটা সম্পর্ক রয়েছে সেটা আমাদের দেখতে হবে।
তো এই ক্ষেত্রে আমাদের এই দেখুন আমরা অসুর পেয়ে গেছি। এই দেখুন, গত সনে পোপ মৌখালীর মেজকর্তা রাখাল বাণিজ্যের মুখের আদলের সঙ্গে ওদের অসুরের সাদৃশ্যের নিয়ে রীতিমতো রক্তারক্তি হয়ে গিয়েছিল। অর্থাৎ কি, এই মৌখালীর যে অসুরের সঙ্গে কার মুখের সাদৃশ্য বলেছে বা মুখের আদল বলেছে? রাখাল বাণিজ্য। তো রাখাল বাণিজ্য ইজ দ্য রাইট আনসার। অপশন নম্বর কোথায় ভাই? এই দেখুন, অসুরের সঙ্গে কার? রাখাল বাণিজ্য ইজ দ্য রাইট আনসার, অপশন নম্বর 3। তারপর দেখুন, ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দটা কি? ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ কি, এটা আপনারা কমেন্ট করুন তো ভাই। ক্ষয় নাকি অক্ষয় নাকি বর্ধিষ্ণু নাকি সহিষ্ণু? তো আপনারা সবাই জানেন ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ কি? তাড়াতাড়ি কমেন্ট করুন 132। আপনারা যারা লাইনে রয়েছেন খুব তাড়াতাড়ি, যারা ভিডিও দেখছেন ভাই খুব তাড়াতাড়ি কমেন্ট করুন আপনারা, কারণ আপনাদেরও সেই কনফিডেন্সের ব্যাপার রয়েছে কারেক্ট আনসার কী হতে পারে। তো যাই হোক, এই ক্ষেত্রে আপনারা যারা কারেক্ট আনসার অপশন দিচ্ছেন 3, তারা 100% কারেক্ট জবাব দিচ্ছেন। ঠিক আছে ভাই, নেক্সট দেখি 133। দেখুন, একটু জুম আউট করছি, নাহলে সবগুলো দেখা যাবে না। এটাও একটা ব্যাকরণের প্রশ্ন। কি বলেছে? হাটে দুপক্ষের লোকেই নিজেদের জাহির করতে গিয়ে প্রায় মারামারি করে বসে। বাক্যটিতে জটিল বাক্যে পরিবর্তন করলে আমাদের কি হবে? তো জটিল বাক্যের একটা ফর্মুলা আমরা বলেছিলাম, যদি কোনো বাক্যে যখন তখন যেহেতু সেহেতু এই শব্দগুলো থাকে, তখন কিন্তু সেটা কি হয়? আমাদের জটিল বাক্য হয়। তো এই বাক্যে দেখুন একদম সিম্পল, মধ্যেখান এবং রয়েছে, সেটা জটিল বাক্যের মধ্যে পড়ছে। এই বাক্যতে কিছু নেই, তার মানে সেটা সরল বাক্য। এই বাক্যতে দেখুন যখন এবং তখন রয়েছে। যখন হাটের দুপক্ষের লোকই নিজেদের জাহির করতে চায় যখন, আর তখন প্রায় মারামারি করে যখন তখন রয়েছে। সুতরাং যে বাক্যে যখন তখন থাকবে সেই বাক্যটা কী হবে? আমরা জটিল বাক্য। সুতরাং অপশন নম্বর 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখি, রক্তারক্তি কোন সমাসের উদাহরণ? 134। বহুব্রীহি, অব্যয়ভাব, তৎপুরুষ নাকি দ্বিগু? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কী হবে? বহুব্রীহি। তারপর দেখি, নিচের কোন গ্রামটির আকৃতি অনেকটা পটলের মতো? বামনকলি, মিয়াগঞ্জ, মৌখালি না বাদামতলি? তো এটা কারেক্ট আনসার 135। এটা কারেক্ট আনসার। দেখুন, আমরা এতক্ষণ একটা গ্রাম নিয়েই কথা বলছি, যে গ্রামটার নাম হচ্ছে কি মৌখালি। ঠিক আছে, আমরা এতক্ষণ এই পেজে শুধুমাত্র একটা গ্রাম নিয়ে কিন্তু আমরা বারবার কিন্তু কথা বলছি, যে গ্রামটার নাম কি। ঠিক আছে, আরও আমরা ক্লিয়ার দেখে নিই। এই দেখুন মৌখালি গ্রামটা আকারে অনেক বড়, পূব আর পশ্চিমে টানা অনেকটা লম্বা, পূব দিকে এই, পশ্চিম দিকে এই, উত্তরে এই, দক্ষিণে এই। ঠিক আছে, তো এই ছোট্ট গ্রামের সঙ্গে মিশে যাওয়ার আকৃতি খানিকটা পটলের মতো। তো এই গ্রামের যেটা আকৃতি সেটা কী ধরনের? একদম ডাইরেক্ট প্রশ্ন আমাদের সেখানে ছিল, গ্রামের আকৃতিটা কী ধরনের? পটলের মতো। তো কোন গ্রাম বলেছে? মৌখালি গ্রাম। সুতরাং অ্যাকর্ডিং টু অপশন নম্বর মৌখালি ইজ দ্য রাইট আনসার। দেখুন অপশন নম্বর 3। ঠিক আছে, তারপর আমরা 136 থেকে আমরা এবার প্যাডাগজির প্রশ্নগুলো সলভ করব। এগুলো কিন্তু আপনারা একটু হেডেক নিন ভাই। ঠিক আছে, এইগুলির কারেক্ট আনসার কী হবে? আপনারা একটু চেষ্টা করুন তো কারেক্ট আনসার কী হতে পারে। শুধুমাত্র কারেক্ট আনসার জানলে হবে না, কারেক্ট আনসার কেন হলো সেটাও আপনারা এক্সপ্লেন করবেন। একটি অধ্যায় সমাপ্ত করার পর শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠ্য বিষয়টি থেকে বিভিন্ন শ্রেণীর বিশেষ্য, অর্থাৎ বিশেষ্য, সাধারণ বিশেষ্য, নামবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য খুঁজে নিতে বললেন এবং সেগুলিকে প্রদত্ত নির্দিষ্ট বাক্যে লিখতে বললেন। অর্থাৎ তিনি কী করলেন, যে বিশেষ্য বা নাউনের যে প্রকারগুলো রয়েছে, নাউনের 5টা প্রকার রয়েছে আমরা জানি। ঠিক আছে, আমরা একটু সুন্দর করে লিখে নিই। নাউনের কয়টা প্রকার রয়েছে? নাউনের আমাদের 5টা প্রকার রয়েছে। সে লেখিকা আমাদের কি করলেন, তিনি একটা গল্প পড়ালেন, তিনি একটা পাঠ পড়ালেন। পাঠ পড়িয়ে এই 5টা বক্স বানিয়ে দিলেন। এটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, একটা নামবাচক বিশেষ্য, একটা সাধারণ বিশেষ্য, এই ধরনের জাতিবাচক বিশেষ্য, স্থানবাচক বিশেষ্য, এই ধরনের তিনি বিশেষ্য পদের বাক্যগুলো বানিয়ে দিলেন এবং বললেন যে এই যে পাঠ আমরা পড়লাম, এই পাঠে কী কী নামবাচক বিশেষ্য আছে এখানে লেখো, কী কী বস্তুবাচক বিশেষ্য আছে এখানে লেখো, কী কী সমষ্টিবাচক আছে তোমরা এখানে লেখো। এই ধরনের তিনি দলবদ্ধ করে দিলেন। তো এখানে তিনি কি করতে চেয়েছেন, কিন্তু তিনি বারবার বলছেন যে পাঠের মধ্য থেকে লিখবে, পাঠ ছাড়া কিন্তু যাবে না। তো এটা ব্যাকরণের নিয়মাবলী ঠুসে ঠুসে শেখাচ্ছেন, অর্থাৎ
ক্র্যামিং এটা মোস্ট নেগেটিভ ওয়ার্ড, এটা আমাদের কারেক্ট আনসার হয় না। ব্যাকরণ শিখন, এখানে গ্রামার টিচিং, তিনি যখন গ্রামার টিচিং করাতেন তাহলে তিনি এখানে পাঠ্য বিষয় কেন তিনি উল্লেখ করেন, পাঠ্য বিষয় ছাড়াও তো ব্যাকরণ শেখানো যায়, সুতরাং এটাও কারেক্ট আনসার হবে না। ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, গ্রামার ট্রান্সলেশন এখানে হয় না, গ্রামার ট্রান্সলেশন অন্য মেথড। তো এটা হচ্ছে কি বিষয় ভিত্তিক ব্যাকরণ, কারণ এই পাঠ্য বিষয়ের মধ্যে ওই ব্যাকরণগুলো রয়েছে, তার মানে তিনি ওই বিষয়টাকে নিয়ে পড়াচ্ছেন। অন্য পাঠে যখন পাঠ পড়াবেন তখন অন্য ব্যাকরণ যখন আসবেন তখন তিনি অন্য বিষয়টা পড়াবেন। দ্যাট ইজ কল গ্রামার ইন কন্টেক্সট বা বিষয় ভিত্তিক ব্যাকরণ ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি একটি অবচেতন প্রক্রিয়া অর্থাৎ সাবকনসিয়াস প্রসেস এবং শিশুরা এটি সংযোগ সাধনে ব্যবহার করতে শুরু করে? নিচের কোনটি একটা অবচেতন প্রক্রিয়া মানে সাবকনসিয়াস প্রসেস মানে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াটা এখানে শিশু বলেছে, তো আমরা আমাদেরকে নিয়ে ভাবি, আমরাও তো সিটের পরীক্ষা দেব, তো আমরাও একজন শিক্ষার্থী, তো আমাদের কোন জিনিসটা সাবকনসিয়াস প্রসেসে চলে আসে মানে অবচেতন প্রক্রিয়া, আমরা বুঝতেই পারি না যে কী করে আমরা জিনিসগুলো শিখে নিই। দ্যাট ইজ দ্য ফান্ডা, যে কী করে আমরা শিখে নিই আমরা নিজেই বুঝতে পারি না। সেটা কি ভাষা শিখন, ভাষা অর্জন, দ্বিতীয় ভাষা, নাকি ভাষাতাত্ত্বিক পারদর্শিতা? এখানে কারেক্ট আনসার কী হবে এটা কিন্তু আপনারা বলুন। খুব ইজি প্রশ্ন, কারণ আমি যে কনসেপ্ট নিয়ে যে আলোচনা করেছিলাম কনসেপ্টের ক্লাসগুলি যদি আপনারা দেখে থাকুন তাহলে 100% আপনারা এই প্রশ্নের কারেক্ট আনসার পাবেন। দেখুন ভাষা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি প্রথম ভাষা বা মাতৃভাষা যেটাকে আমরা L1 বলতে পারি প্রথম ভাষা, আরেকটা হচ্ছে আমাদের L2 মানে দ্বিতীয় ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, প্রথম ভাষাটা কি হবে আমাদের মাতৃভাষা, যে ভাষাটা আমরা কি করি আমাদেরকে কেউ শেখাতে হয় না, আমরা অটোমেটিক্যালি সেই ভাষাটা আমরা শিখে নেই। এবং দ্বিতীয় ভাষাটা আমাদেরকে কি করতে হয় শেখাতে হয়, অর্থাৎ দ্বিতীয় ভাষাটা আমাদেরকে শিখতে হয়, কিন্তু প্রথম ভাষাটা আমাদের শিখতে হয় না। প্রথম ভাষাটা কি করে চলে আসে অর্জনের মাধ্যমে চলে আসে, এবং এই যে অর্জন হয় মাতৃভাষা যেটা আমরা অর্জন করি সেটা কিন্তু সাবকনশাস প্রসেসে করা হয়। কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা সেটা কিন্তু আমাদের একদম ফুল কনসিয়াস মাইন্ডে করতে হবে। সাবকনসিয়াস মাইন্ডে করলে কিন্তু আমরা জিনিসটা ভুলে যাব, আমাদের মনে থাকবে না। কনসিয়াস মাইন্ডে আপনাকে অর্থাৎ মনোযোগ সহকারে আপনাকে ভাষাটা শিখতে হবে। প্রথম ভাষা বা মাতৃভাষা আপনি মনোযোগ সহকারে যদি নাও শিখেন তবুও কিন্তু আপনি অনায়াসে কখন যে কীভাবে শিখে নিন সেটা আপনি বুঝতে পারবেন না। তো এই যে অটোমেটিক্যালি যে মাতৃভাষা যা হয় মাতৃভাষাটা আমরা কী করি না, আমরা শিখন করি না, মাতৃভাষাটা আমরা কী করি অর্জন করি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো এখানে যদি অবচেতন আদি চেতন প্রক্রিয়া তাহলে এটা হয়ে যাবে আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষা শিখন। ঠিক আছে, তো ভাষা শিখন যা জিনিস সেকেন্ড ল্যাঙ্গুয়েজও কিন্তু সেম জিনিস। কারণ সেকেন্ড ল্যাঙ্গুয়েজও কিন্তু আমরা ভাষা শিখন করি। এখানে যদি চেতন প্রক্রিয়া দেয় তাহলে কিন্তু অপশনে এই দুটোও কিন্তু পাবেন না, দুটো থেকে যে কোনো একটা পাবেন, আর যেটা পাবেন সেটা কারেক্ট আনসার হবে। আশা করি বুঝতে পারছেন। তো সাবকনসিয়াস প্রসেসে অটোমেটিক্যালি আমাদের মধ্যে যে ভাষাটা ডেভেলপড হয়ে যায় ছোটোবেলা সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ভাষা অর্জন। ভাষা অর্জনের মাধ্যমে আমরা যে কোনো ভাষা অর্থাৎ আমাদের মাতৃভাষা যেটা রয়েছে সেটাকে আমরা অটোমেটিক্যালি আমরা শিখে নিতে পারি, কিন্তু মাতৃভাষা ছাড়া অন্য যে ভাষাটা রয়েছে সেই ভাষাটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কি ভাষা শিখন বা দ্বিতীয় ভাষা। ঠিক আছে, নেক্সট মাতৃভাষা ছাড়া যে ভাষাটা রয়েছে এই ভাষাটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কি দ্বিতীয় ভাষা, আর দ্বিতীয় ভাষা আমাদের কি করতে হবে শিখতে হবে, আর প্রথম ভাষাটা আমাদের কি করতে হবে অর্জন করতে হয়। দ্যাট ইজ দ্য ফান্ডা। নেক্সট দেখুন, একজন শিক্ষিকা হিসাবে তুমি কিভাবে শিক্ষার্থীকে পঠনে উৎসাহিত করবে? এটার কারেক্ট আনসার দেখুন কী হবে। কারেক্ট আনসার 130 খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন আমি আপনাদেরকে গতদিন একটা ক্লাস দিয়েছিলাম, গত দুদিন আগে আমি একটা ক্লাস প্রোভাইড করেছিলাম, যে ক্লাসের নাম হচ্ছে কি পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড। এই ভিডিওর ঠিক উপরে লেখা আছে যে ভালো নম্বর পেতে গেলে এইগুলি জানতেই হবে। ঠিক আছে, বা এইগুলি আপনাদের জানতেই হবে ভালো নম্বর পেতে গেলে। এটা ভিডিওর মূল বিষয় ছিল, আমাদের থাম্বনেইলে লেখা আছে, আপনারা দেখতে পাবেন। যদি আপনারা এখনও এই ভিডিওটি দেখে না থাকেন তাহলে এখনই কাইন্ডলি আমাদের চ্যানেলে গিয়ে আপনারা এখনই কাইন্ডলি জিনিসটা দেখে নিন। কারণ কি দেখুন, এই শব্দগুলো পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলো জানা থাকলে আপনারা অনেক সময় অনেক প্রশ্নের আনসার নির্দ্বিধায় করতে পারবেন। কারণ এখানে দেখুন কেবল পাঠ্যপুস্তক পড়তে বলে, কেবল শব্দ যেটা রয়েছে অনলি বা অ্যালোন সেটা আমাদের পেডাগজির ভাষায় নেগেটিভ।
ঠিক আছে। আবার মুখস্থ করা, কণ্ঠস্থ করা, গলস্থ করা, নাকস্থ করা, কানস্থ করা, এইগুলি আমাদের ভাষায় কি নেগেটিভ। এগুলি আমাদের কখনো শুদ্ধ হবে না প্যাডাগজির ভাষায়, কারণ প্যাডাগজিতে আমরা শিশুকে কখনো মুখস্থ করাই না। অপশন নাম্বার 4-এ দেখুন রয়েছে মুখস্থ করা। অপশনে কী বলেছে, প্রশ্নই কী বলেছে আমরা দেখলামই না। প্রশ্ন শুধু একবার দেখলাম যে আমাদের আনসারটা পজিটিভ হতে হবে। কারণ কি, কারণ এখানে বলেছে কি একজন শিক্ষিকা হিসাবে তুমি কিভাবে শিক্ষার্থীকে পঠনে উৎসাহিত করবে। ঠিক আছে, তো যেহেতু কেবল আছে, কেবলটা আমাদের আনসার হবে না, মুখস্থ আনসার হবে না, মুখস্থ আনসার হবে না। আলটিমেটলি 1, 2 এবং 4 নম্বর অপশন যদি আমাদের কাটা যায়, তাহলে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার অটোমেটিক দাঁড়িয়ে গেল। আমরা অপশন না পড়ে কিন্তু কারেক্ট আনসার করতে পারি, যদি আপনারা এই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলো যদি জেনে নিন। তো যদি দেখে না থাকেন ভাই, কাইন্ডলি রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখে নিন, 100% আপনার লাভবান হবে। বয়স উপযোগী শিশু সাহিত্য ব্যবহার করে যা তাদের মধ্যে উৎসাহের সৃষ্টি করে, যেমন উৎসাহ। আর একটা হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড, যে শব্দটা থাকলে উৎসাহ, আলাপ আলোচনা, ঠিক আছে, এই শব্দগুলো থাকলে আমাদের কি হয়, কারেক্ট আনসার সবসময় শুদ্ধ হয়। বা ডাইভার্জেন্ট থিঙ্কিং যদি থাকে, এই শব্দগুলো যদি থাকে, তখন আমাদের কি হয়, কারেক্ট আনসার হয়ে যায়। নেক্সট দেখি 139 কি বলেছে। শিক্ষার্থীদের ভাষা শিখন স্তর মূল্যায়নে নিচের কোনটি তোমাকে সাহায্য করতে পারে। ঠিক আছে, 139 প্রশ্ন। শিক্ষার্থীদের ভাষা শিখন যেটা স্তর রয়েছে, এই স্তরে যখন মূল্যায়ন করব, মূল্যায়ন করার ক্ষেত্রে নিচের কোনটি আমাকে সাহায্য করতে পারে। 1 নম্বরে দেখুন মুখস্থ আছে, কি মুখস্থ আমি দেখছি না, সেটা ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, এখানে আমি কাব্যিক উপাদান খুঁজে বের করব। আরে ভাই, ছোট্ট শিশু রয়েছে, সে কি কাব্যিক উপাদান পারবে না? কেটে দিন। অধ্যায়টি তাদের মাতৃভাষায় অনুবাদ করতে বলে, এখানে মাতৃভাষার কোনো কথা আসছে না, সুতরাং সেটা ক্যান্সেল। তো কারেক্ট আনসার হবে তাদের স্বাধীনভাবে নিজের ধারণাগুলি অন্যের সাথে ভাগ করে নিতে এবং তাদের কল্পনায় প্রকাশ করতে বলে। অর্থাৎ তারা যে জিনিসটা বুঝতে পারলো, আমি একটা জিনিস তাদের বোঝালাম, অর্থাৎ আমি এতটুকু বোঝালাম আপনাকে, এবার আপনাকে আমি বলবো যে আপনি এখান থেকে কি বুঝতে পারলেন। ঠিক আছে, তো আপনি কি বুঝতে, একদম সেম টু সেম এখানে যা লেখা ছিল এবং আমি যা বলেছিলাম তা কি আপনি বলবেন? না, কখনোই না। কারণ আপনি যখন বলবেন তখন আপনি যা বুঝেছেন, আমি যা বলছি ঠিক আছে, ওই জিনিসটা কিন্তু আপনিই বলবেন, কিন্তু আপনি একটু অন্যভাবে জিনিসটা বলবেন, তাই না? অর্থাৎ আপনি স্বাধীনভাবে আপনার নিজের ভাবে সেটাকে বলবেন। সুতরাং দ্যাট ইজ দ্য অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। তাদের স্বাধীনভাবে, অর্থাৎ একটা শিশু স্বাধীনভাবে নিজের ধারণাগুলি অন্যের সাথে ভাগ করে নেবে। ঠিক আছে, এবং তাদের কল্পনায় প্রকাশ, মানে তারা যা ভাবে, যা কল্পনা করে, সেই ব্যাপারে তারা প্রকাশ করবে। দ্যাট ইজ কল অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এখানে দেখুন জুম আউট করতে হচ্ছে, নাইলে পুরো প্রশ্ন আমাদের আসছে না। একটি অনুচ্ছেদ শুনে তার বিষয় এবং পরিস্থিতি সম্পর্কিত জ্ঞানের ভিত্তিতে শিক্ষার্থীরা তার অন্তর্নিহিত অর্থ এবং সেই বাক্যাংশগুলি এবং শব্দগুলি খুঁজে নিতে পারবে, যা বিশেষ বার্তা গঠন করবে। বার্তাটি শুনে সেটি ব্যাখ্যা করার যে পদ্ধতি হলো, সেই পদ্ধতিকে আমরা কি বলবো? দেখুন, বটম আপ অ্যাপ্রোচ এবং টপ ডাউন অ্যাপ্রোচ নিয়ে আমি কিন্তু বারবার আলোচনা করেছি। আমার পূর্ববর্তী দুটি যে ক্লাস আমি দিয়েছিলাম, 13 বছরের প্রশ্ন আমি প্রিভিয়াস ইয়ার ডিসকাস করেছিলাম, এখানে কিন্তু আমি বারবার বলেছি বটম আপ এবং টপ ডাউন ডিটেলস আলোচনা করেছি, তো আজকে আলোচনা করছি না। তো দেখুন, বটম আপ মানে কি, আমরা নিচের থেকে উপরের দিকে যাব, আর টপ ডাউন মানে কি উপর থেকে নিচের দিকে আসব। তো এখানে প্রথমেই আমরা অনুচ্ছেদ শুনবো। অনুচ্ছেদ মানে কি, প্রথমেই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের পর আমরা বাক্য দেখব, মানে প্যারাগ্রাফের পর আমরা কি দেখব? সেন্টেন্স দেখব। ঠিক আছে, প্যারাগ্রাফের পরে আমরা সেন্টেন্স, ঠিক আছে, তারপর বাক্যাংশ, সেন্টেন্সের পর হচ্ছে ফ্রেজ, তারপরে কি শব্দগুলা খুঁজব, মানে তারপর হচ্ছে কি আমাদের ওয়ার্ড। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখুন প্যারাগ্রাফ থেকে সেন্টেন্স থেকে ফ্রেজ থেকে ওয়ার্ড, এটা বড় থেকে ছোটোতে যাচ্ছে না, ছোটো থেকে বড়োতে যাচ্ছে ভাই। প্রথমেই প্যারাগ্রাফ থেকে সেন্টেন্স, অর্থাৎ কি কতগুলি সেন্টেন্স মিলিত হয়ে একটা প্যারাগ্রাফ হয়, তাই না? সুতরাং এখানে ছোটোর দিকে যাচ্ছে। দেখুন, আবার কতগুলা ওয়ার্ড গঠিত হয়ে একটা সেন্টেন্স হয়, কতগুলো ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়, সুতরাং সেটা কি বড়োর থেকে ছোটোর দিকে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে নামছে। তো উপর দিকে নিচের দিকে নামছে, সুতরাং টপ ডাউন সাব স্কিল বা টপ ডাউন অ্যাপ্রোচ বলতে পারেন। আর সেই জিনিসটা যদি উল্টা হতো, যে প্রথমে আমরা তাকে শব্দ শেখাতাম,
ঠিক আছে। তারপর বাক্য শেখাতাম, তারপর বাক্যাংশ শেখাতাম, তারপর অনুচ্ছেদ শেখাতাম, তারপর গল্প, গদ্য, কবিতা, কাব্যাংশ, বড় বড় গ্রন্থ, বড় বড় গ্রন্থাবলী এগুলি। সুতরাং ছোটো থেকে বড় আকারে যেতাম, তখন সেটা কারেক্ট অ্যান্সার হতো আমাদের কি বটম আপ। তো এই ক্ষেত্রে ঠিক উল্টা ঘটেছে, প্রথমে অনুচ্ছেদ মানে প্রথমে প্যারাগ্রাফ বড়, তারপরে বাক্য, তারপর বাক্যাংশ, তারপর শব্দ। অর্থাৎ কি আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি, বড় থেকে ছোট হয়ে যাচ্ছি। সুতরাং টপ ডাউন অ্যাপ্রোচ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন ভাই কেমন লাগছে ক্লাসটা। আমরা একদম ধীর সুস্থিতে একদম মেন্টালি স্যাটিসফাইড হয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। সুতরাং একটু আমাদের সঙ্গে কোঅপারেট করুন এবং ক্লাসটা সম্পূর্ণ দেখুন, আপনাদের যথেষ্ট হেল্প হবে। ঠিক আছে। আচ্ছা দেখুন, শিক্ষার্থীদের ভাষা বিকাশের কোয়েশ্চন নম্বর 141, শিক্ষার্থীদের ভাষা বিকাশের প্রসারে তাদের প্রতিক্রিয়া বা ফিডব্যাক জানানোর জন্য নিচের কোনটা সর্বাধিক গুরুত্বপূর্ণ উপায়? একজন শিক্ষিকার তৎক্ষণাৎ শিক্ষার্থীর ভুলগুলা চিহ্নিত করা উচিত? মোটেই না। তৎক্ষণাৎ আমরা শিক্ষার্থীর ভুল চিহ্নিত করব না। এখানে কেবলমাত্র অপশন রয়েছে, সেটা কেটে দিন। অর্থাৎ অপশন নম্বর 1, 2 আমাদের হচ্ছে না। এবার আমরা অপশন নম্বর 3 এবং 4 দেখি। ছাত্ররা ক্লাসের মধ্যে তাদের ত্রুটিগুলির উল্লেখ করাটা পছন্দ করবে না, এইভাবে শিক্ষিকা ভুলগুলিকে অগ্রাহ্য করবেন। শিক্ষিকা যদি ভুলগুলিকে অগ্রাহ্য করেন, তিনি যদি তুলে ধরেন না যে তোমরা ভুলগুলো করেছো, তাহলে কিন্তু ছাত্ররা সংশোধন হচ্ছে না। ছাত্ররা কি সংশোধন করতে পারবে? আজকে আমার যদি ভুল হয় আর কেউ যদি আমাকে যদি না বলে যে স্যার আপনার ওইটা ভুল হয়েছে, বা দাদা আপনার এটা ভুল হয়েছে, বা ভাই আপনার এটা ভুল হয়েছে, তাহলে এই ভুলটা কিন্তু আমি আর জীবনে সংশোধন করতে পারবো না। এইভাবে আমি চলতে যাব। আপনার যদি একটা কিছু ভুল হয়, আপনাকে যদি কেউ ধরিয়ে দেয় যে আপনার এটা ভুল হয়েছে, আপনি কিন্তু তার প্রতি আপনার কিন্তু রাগ করা উচিত নয়। আপনার মানসিকতা কেমন হওয়া উচিত? তাকে আপনি ধন্যবাদ দেওয়া উচিত। আমাকে যদি কেউ কোনো একটা, আমি আমার পার্সোনাল কথা বলছি, আমাকে যদি কেউ কোনো একটা ভুল ধরিয়ে দেয়, আমি তাকে ধন্যবাদ জানাই। কারণ ভাই আজকে তুমি আমাকে সেই ভুলটা ধরিয়ে দেওয়ার কারণে আমি সারা জীবনের জন্য সেই ভুলটা বুঝতে পারলাম এবং পরবর্তী সময় আমি আর এই ভুলগুলো করব না। সুতরাং সেই ভুলের সংশোধন করব, কিন্তু ভুলগুলোকে অগ্রাহ্য করা যাবে না। সুতরাং সেই ক্লাসের শিক্ষার্থী যদি ভাবেন যে আমি ভুল ধরিয়ে দেব না, তাহলে সারা জীবন তার ভুলটা কিন্তু ভুলই থেকে যাবে। সুতরাং অপশন 4 হচ্ছে না। তো 3টা অপশন যখন কেটে যাবে, তখন আলটিমেটলি অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার। তবু আমরা 3টা দেখে নেই। শিক্ষিকা অবশ্যই তাদের ত্রুটিগুলির বিশ্লেষণ করবেন। ইয়েস, ত্রুটিগুলার ভুলগুলার বিশ্লেষণ করবেন এবং সেই ভুলগুলি সংশোধনের জন্য একটা পন্থা গ্রহণ করবেন। অর্থাৎ কীভাবে তাদের সেই ভুলগুলিকে সংশোধন করা যায়, একটা পন্থা তিনি অবলম্বন করবেন। মাতৃভাষায় অনুপ্রবেশের ফলে সংগঠিত ভুলগুলি তিনি অগ্রাহ্য করবেন। এটা ঠিক আছে। মাতৃভাষায় যখন অনুপ্রবেশ করবেন, তখন যদি ভুল হয় সেটা অগ্রাহ্য করবেন, কিন্তু জেনারেল তার যে ভুলগুলো হবে সেই ভুলগুলো তিনি বিশ্লেষণ করবেন এবং ভুলগুলো সংশোধনের একটা পদ্ধতি বের করবেন। তারপর দেখুন, পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে বলতে বোঝায়। তো পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে বলতে আমরা কি বুঝি ভাই? পাঠ্যপুস্তকের চাইতে সামান্য উচ্চ স্তরের শিক্ষণ প্রদান, পাঠ্যপুস্তক ছাড়া অতিরিক্ত উপকরণ প্রদান, পাঠ্যপুস্তকের সম্পূর্ণ পাঠ আবশ্যক নয়, পাঠ্যপুস্তকের বোধগম্যতা স্তর শিক্ষার্থীর বোধগম্যতার স্তরের অতিরিক্ত হবে। কোয়েশ্চন নাম্বার 142। আমরা যখন শিশুদের পাঠদান করাই, তখন শুধুমাত্র যে পাঠ্যপুস্তকের মধ্যেই তাকে পাঠদান করাতে হবে সেটা কোনো কথা নয়। তাকে আমরা পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও আমরা পড়াবো। এই যে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে, এই কথাটার অর্থ কী? এটাই আমাদের কথা। পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে মানে যেমন আপনার একটা টেক্সট বুক রয়েছে, এটা একটা টেক্সট বুক, ক্লাস 6-এর একটা বই আপনার কাছে রয়েছে, ক্লাস 6-এর একটা বেঙ্গলি বই আপনার কাছে রয়েছে। আপনি সেই ক্লাস 6-এর বেঙ্গলি বইতে আপনি একটা টপিক তাকে বোঝাতে চাইছেন, আপনি একটা টপিক তাকে বোঝাচ্ছেন এই মুহূর্তে, কিন্তু আপনি বোঝাতে আপনার পাঠ্যপুস্তকে যা লেখা আছে এই টপিক রিলেটেড আপনি সেগুলা পড়ছেন। পড়তে পড়তে আপনার অন্য একটা গল্প আপনার মনে হয়ে গেল, বা আপনার কোনো বাস্তব জীবনের দেখা ঘটনা, বা আপনার নিজের চোখের দেখা ঘটনা, বা মনে করুন আপনার কোনো শোনা একটা গল্প, বা কেউ একজন দেখে এসে আপনাকে বলছে, এই ধরনের একটা গল্প আপনি তার সঙ্গে শেয়ার করলেন। ঠিক আছে, তার সঙ্গে শেয়ার করলেন যাতে করে এই টপিকটা আপনি তাকে সম্পূর্ণভাবে ভালো করে বোঝাতে পারেন। দ্যাট ইজ কল্ড পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে পড়া। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে কী হবে? এখানে দেখুন অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। পাঠ্যপুস্তক ছাড়া অতিরিক্ত উপকরণ প্রদান করা। অর্থাৎ পাঠ্যপুস্তক ছাড়াও আমরা তাকে কী করতে পারি? অতিরিক্ত উপকরণ প্রদান করতে পারি। পাঠ্যপুস্তকের সম্পূর্ণ পাঠ আবশ্যক নয়। তো পাঠ্যপুস্তকের সম্পূর্ণ পাঠ আবশ্যক নয় কেন? অবশ্যই আবশ্যক।
পাঠ্যপুস্তকের যেটা সম্পূর্ণ পাঠ সেটা অবশ্যই আবশ্যক, কারণ আমরা পাঠ্যপুস্তকের সবগুলা করব, কিন্তু পাঠ্যপুস্তক ছাড়াও আমরা এক্সট্রা যেগুলো করব সেগুলো আমাদের ধরতে হবে, তাই না? পাঠ্যপুস্তকের চাইতে সামান্য উচ্চ স্তরের শিক্ষণ জ্ঞান সেটা কোনো কথা নয়, আর আর বোধগম্যতা সেখানে চলে আসছে না। সুতরাং অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর দেখি আমরা 143 প্রশ্ন কি বলেছে, দেখি ভাই 143 প্রশ্ন। ভাষার একটি অধ্যায় শিক্ষণকালে একজন শিক্ষিকা বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের পাঠও পড়াবেন। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ টেস্টিং ব্যাপার আছে, খুব একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাটার আছে। যখন একটা শিক্ষক ভাষার ক্লাস করার, ল্যাঙ্গুয়েজের ক্লাস, তখন তিনি বিজ্ঞান পড়াবেন, সমাজবিজ্ঞান পড়াবেন, অঙ্ক পড়াবেন বা অন্য যে কোনো সাবজেক্ট পড়াবেন, আনসার কিন্তু সেম হবে। কি আনসার হবে দেখি? এবং শিক্ষার্থীকে সেই অংশটি পড়তে বলবেন যেটি ভাষা অধ্যায়ের সাথে সম্পর্কিত। এই ধরনের আবেদনকে কি বলা যেতে পারে? আন্তঃবিষয়ক, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, বহুবিধ ভাষা শিক্ষণ, নাকি সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ টিচিং বা বহু ভাষা বিষয় ভাষা শিক্ষণ। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আপনারা সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে কি পাঠ্যক্রম সম্পর্কিত ভাষা। এটা সবসময় মনে রাখবেন কী হবে? পাঠ্যক্রম সম্পর্কিত ভাষা। তিনি ভাষা শিক্ষার ক্লাসে তিনি বিজ্ঞান পড়ান বা সমাজবিজ্ঞান পড়ান বা ইভিএস পড়ান বা পরিবেশ পড়ান, যাই পড়ান না কেন, এটা কারেক্ট আনসার কী হবে? পাঠ্যক্রম সম্পর্কিত ভাষা। অর্থাৎ যে অংশটা এখানে পড়বে সেটা হচ্ছে ভাষা অধ্যায়ের সাথে সম্পর্ক থাকবে, সেটা হবে কি পাঠ্যক্রম সম্পর্কিত ভাষা ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন 144। বাচন দক্ষতার সর্বোত্তম বিকাশ তখনই হয় যখন শিক্ষার্থীর সমর্থ হয়। বাচন দক্ষতা, বাচন দক্ষতা মানে কি? হোয়াট ইজ বাচন? বাচন মানে হচ্ছে কি স্পিকিং স্কিল। তার স্পিকিং স্কিলটা সর্বোত্তম মানে সবচেয়ে ভালো থেকে ভালো 100% হবে স্পিকিং স্কিল। কোন সময় হবে? যখন শিক্ষার্থীরা সমর্থ হবে। কিসে সমর্থ হবে সেটা আমাদের দেখতে হবে। দুরূহ এবং জটিল পাঠ পড়তে, শিক্ষক নির্দেশিত আদর্শ উচ্চারণ মনোযোগ দিয়ে শুনতে, বাস্তব জীবনমুখী পরিস্থিতির সঙ্গে সংযোগ সাধন করতে, বাচন প্রক্রিয়ার সমস্ত ত্রুটিগুলি অগ্রাহ্য করতে। তো কারেক্ট আনসার কী হবে দেখুন তো ভাই। দেখুন, আমরা পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের যে ক্লাসটা করেছিলাম, এখানে আমরা একটা কথা বলেছিলাম যে কোনো অপশনে যখন আমরা দেখব রিয়েল লাইফের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু একটা থাকবে। রিয়েল লাইফ অর্থাৎ রিয়েলিয়া যাকে বলা হয়, রিয়েলিয়া অর্থাৎ বাস্তব জীবনের সঙ্গে যদি সংযুক্ত কোনো একটা অপশন থাকে, তখন সেটা আপনার কারেক্ট আনসার হওয়ার 100% চান্স থাকে। তো এই সেম টু সেম এই ক্ষেত্রেও বাস্তব জীবনমুখী, বাস্তব জীবনের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা সংযোগ সাধন করে সে যদি করতে পারে, তাহলে তার বাচন দক্ষতা 100% সর্বোত্তম বিকাশ হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে বাস্তব জীবনমুখী পরিস্থিতির সাথে সংযোগ সাধন করা। এখানে রিয়েল লাইফ বা রিয়েলিয়া অর্থে এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার 3 হয়ে গেল। নেক্সট দেখুন 145 প্রশ্ন কী বলেছে? ব্যাকরণ শিক্ষণ শিক্ষার্থীকে কিসের উন্নয়নে সাহায্য করে? এবং এই যে আমি ক্লাস করাচ্ছি এর মধ্যে একটা কথা বলে রাখি, এই যে আমি ক্লাস করছি এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ, তাছাড়া 2012 থেকে শুরু করে 2024 বছরের এই সম্পূর্ণ বাংলা ভাষার প্রশ্নপত্র, আপনি পেপার 1 বলুন, পেপার 2 বলুন, তারপর ল্যাঙ্গুয়েজ 1 বলুন, ল্যাঙ্গুয়েজ 2 বলুন, সবগুলো প্রশ্ন আপনি একটি মাত্র পিডিএফে পেয়ে যাবেন অফিসিয়াল আনসার কি সহ। যদি আপনার সেই পিডিএফটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে আপনি 79 পেমেন্ট করলে আপনার সেটা ডাউনলোড হয়ে যাবে। আর তারপরেও যদি আপনাদের ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে আমি আমার একটা সহজ গুরুর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। দয়া করে আপনারা ফোন করবেন না, কারণ ফোন আমরা অনেক সময় রিসিভ করা সম্ভব হয় না, তারপর আপনারা মাইন্ড করবেন। তো আপনারা দেখুন হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে, আমরা যত সম্ভব হয় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যত শীঘ্রই, ঠিক আছে? যদি প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে? এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করুন। তো এখানে আমরা বাংলা ভাষার যে সম্পূর্ণ, তাছাড়া আপনারা মক টেস্টও দিতে পারবেন এবং সম্পূর্ণ প্রিভিয়াসের কোয়েশন লাগলে তাও পাবেন। তাছাড়া যদি ইংলিশ কোয়েশন পেপার লাগে সেটাও আমাদের কাছে রয়েছে। বাংলা ব্যাকরণের সম্পূর্ণ গাইড বুক রয়েছে। যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা দেখুন, ব্যাকরণ শিক্ষণ শিক্ষার্থীকে কিসের উন্নয়নে সাহায্য করে? এটা হচ্ছে সাক্ষরতা, যথাযথতা, সাবলীলতা নাকি শব্দভাণ্ডার? তো 145-এর কারেক্ট আনসার এখানে হবে অ্যাকুরেসি। ব্যাকরণ শিক্ষণ শিক্ষার্থীকে অ্যাকুরেসি উন্নয়নে সাহায্য করে। আর বেশি নয় ভাই, কয়েকটি প্রশ্ন আছে, খুব তাড়াতাড়ি আমরা দেখে নেব, সাথে থাকুন। 146,
একজন ভাষা শিক্ষিকা শিক্ষার্থীদের তাদের পাশে বসা সঙ্গীটিকে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে বললেন। একজন টিচার কী করলেন, তিনি তার ছাত্রকে বললেন যে তুমি একটা বৃষ্টির ঘটনা অর্থাৎ বৃষ্টির দিনের তোমার একটা অভিজ্ঞতা বা বৃষ্টিতে ভেজার যেটা অভিজ্ঞতা সেটা তুমি বর্ণনা করো, আলোচনা করো। এই অনুশীলনের ফল কি হবে? 1 নম্বর অপশন দেখুন কি বলেছে, যখন তারা বর্ণনা দেবে তখন ক্লাসে গণ্ডগোল হবে। আর এই গণ্ডগোল করার জন্য কি শিক্ষক করছেন নাকি? মোটেই না। ক্লাসে বিশৃঙ্খলার সৃষ্টি হবে? মোটেই না। ক্লাসে পাঠ্যপুস্তক পড়া একঘেয়েমি কেটে যাবে? সেটাও না। কারেক্ট আনসার কী হবে? তাদের ধারণার মৌখিক বিকাশের উন্নতি ঘটবে। শিক্ষক এই কারণেই করছেন যে তার ওরাল ল্যাঙ্গুয়েজ যাতে ডেভেলপড হয়, ওরাল ল্যাঙ্গুয়েজ যাতে তার ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে, তার জন্য তিনি চেষ্টা করছেন। তারপর দেখুন, লিখনের কর্মকৌশলটি কিসের সঙ্গে সম্পর্কিত? আমরা যে লেখি, লেখার যে কর্মকৌশল সেটা আমরা যেটা স্টেপ রয়েছে, স্টেপগুলো কী কী? 147। তো প্রথমেই আমরা কি করব? প্রথমেই আমরা ভাবনা চিন্তা করব যে আমরা কী লিখব। এটা আমাদের 1 নম্বর থাকবে। যে কোনো কিছু লিখতে গেলে, যে কোনো কিছু আমরা যদি দেখে দেখে লেখার কথা বলছি না ভাই, এখানে আমি ক্রিয়েটিভিটির কথা বলছি। নিজে থেকে তৈরি করে আপনি যদি কিছু লিখতে চান তাহলে প্রথমে তো আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি কী লিখবেন, ঠিক আছে। তারপর একটা কি করবেন? ড্রাফট নির্মাণ করবেন। সেকেন্ডে আপনি কি করবেন? একটা ড্রাফট, একটা খসড়া তৈরি করবেন, মোটামুটি একটা তৈরি করবেন। তারপর সেই খসড়াকে আবার কি করবেন? আপনি পুনরালোচনা বা আপনি রিভাইজ করবেন যে এখানে কিছু ভুল হলো কি না, হলো না। যদি ভুল হয় তাহলে সেটাকে কি করবেন? আপনি এডিটিং করবেন বা সম্পাদন করবেন, পরবর্তী স্টেপ। আর তারপর আপনি 5 নম্বরে কী করবেন? সেটাকে ফাইনালাইজ করবেন বা আপনি সেটাকে পাবলিশ করে দেবেন, ঠিক আছে। তো এখানে সর্বপ্রথমে কারেক্ট আনসার হবে ভাবনা চিন্তা, অপশন নাম্বার বি। তো এখানে বিটা প্রথমে নেই, কেটে দিই, এটা বি প্রথমে নেই, কেটে দিই, ঠিক আছে। 2 নম্বরে আমরা ড্রাফটিং করব, তো 2 নম্বরে ড্রাফটিং, অপশন নাম্বার ডি আছে কারেক্ট আনসার। এটা হবে আমাদের কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছেন, এই স্টেপগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তারপর দেখুন, একজন ভাষা শিক্ষিকা ছাত্রদেরকে তাদের সবচেয়ে ভালো 5টি জিনিস তাদের পোর্টফোলিওতে রাখতে বললেন এবং অন্যান্যগুলি সরিয়ে দিতে বলেন। পোর্টফোলিও কি, অ্যানেকডোটাল রেকর্ড কি, কিউমুলেটিভ রেকর্ড কি, চেকলিস্ট কি, এই সবগুলো নিয়ে ছোট্ট একটা ক্লাস আমি প্রোভাইড করেছি, দেখলে পুরো ডিটেলস 100% ক্লিয়ার হয়ে যাবেন। এরপর তিনি তাদের এই 5টি নির্বাচিত জিনিসের বৈশিষ্ট্যগুলি প্রতিফলিত করলে বলেন এই প্রতিফলনটি হলো, কারেক্ট আনসার কী হবে? সহপাঠী মূল্যায়ন, স্বীয় মূল্যায়ন, শিক্ষিকার মূল্যায়ন নাকি সামগ্রিক মূল্যায়ন? দেখুন, সামগ্রিক মূল্যায়ন এবং শিক্ষিকার মূল্যায়ন তো হবেই না। এটা কারেক্ট আনসার হবে কি? সেলফ অ্যাসেসমেন্ট। পোর্টফোলিও দ্বারা তিনি বললেন তুমি নিজে করো, তুমি নিজেই 5টা জিনিস বাছো এবং নিজেই তোমার পোর্টফোলিওতে তুমি রাখো, অর্থাৎ নিজেই তুমি অ্যানালাইজ করো। সুতরাং সেটা কারেক্ট আনসার হচ্ছে কি? স্বীয় মূল্যায়ন বা সেলফ অ্যাসেসমেন্ট। নেক্সট হচ্ছে 149। প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষণে নিচের কোন উৎসটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? শিশু সাহিত্য, সংবাদপত্র, কম্পিউটার নাকি বাস্তব উপাদান? এখানে আপনার বাস্তব উপাদান বা রিয়েলিয়া দিয়ে সেটা কারেক্ট আনসার দেবেন না। আপনারা কেন দেবেন না? এখানে বলেছে প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষণে কোনটা সবচেয়ে অর্থাৎ মানে কোন জিনিসটা আমরা যদি ইউজ করি, ব্যবহার করি, তাহলে ভাষা শিক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে শিশু সাহিত্য বা চিলড্রেন লিটারেচার যাকে বলা হয়। এটা ব্যবহার করলে আমরা ভাষা শিক্ষণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা প্রভাব দিতে পারবো। তারপর দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হচ্ছে? শিক্ষার্থীদের মধ্যে মৌখিক ভাষা দক্ষতার বিকাশে নিচের কোন কর্ম পদ্ধতিটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ? দেখুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ না, এখানে 4টাই কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে বলেছে কম গুরুত্বপূর্ণ কোনটি, এটা দেখুন এবং কারেক্ট আনসার করুন তো তাড়াতাড়ি কী হবে। একটি বস্তুর বর্ণনা যদি দিতে পারে তাহলে তার মৌখিক ভাষার ডেভেলপমেন্ট হলো, ওএলডি হচ্ছে, ঠিক আছে। তাদের নিজের ভাষায় একটি গল্প বলা 100% তার ওএলডি ডেভেলপমেন্ট হবে। একটি ঘটনার বর্ণনা দেওয়া সেটা হবে। শিক্ষক বলার পর গল্পটা পুনরায় বলা সেটা হবে, কিন্তু সেটা একটু কম হবে, কারণ সেটা আমরা জেনারেলি যদি আমরা ধরি তাহলে সেটাকে আমরা কপি পেস্টের আন্ডারে ধরতে পারি। কারণ আমি যা বললাম আপনি সেম জিনিসটাকে রিপিট করলেন, মানে আপনি দেখে দেখে বললেন বা আপনি শুনে শুনে বললেন। ওএলডি ডেভেলপমেন্ট হবে,
কিন্তু সেটা কি কম গুরুত্বপূর্ণ। একটা বস্তুর বর্ণনা আপনি যেভাবে দেবেন, একটা নিজের গল্প যেভাবে বলবেন বা একটা ঘটনার বর্ণনা যখন দেবেন সেটা নিজে থেকে দেবেন। আর শিক্ষক বলার পর সে আবার রিপিট করবে, তাতে ওয়াইল্ড ডেভেলপমেন্ট হবে, সেটা হবে না সেরকম কথা নয়, কিন্তু সেটা কম হবে বা সেটা কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাই? তো যাই হোক, আজকের এই যে কোয়েশ্চন পেপারে আমরা 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের। এইভাবে আমরা সম্পূর্ণ 13 বছরের প্রশ্নপত্র আমরা আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন একটি করে আপনারা ক্লাস পাবেন, পেপার 1 পেপার 2 সবগুলো আপনারা পাবেন। সুতরাং প্রিভিয়াস অনেক ক্লাস আছে আমাদের কনসেপ্টের ক্লাস, আপনারা যদি দেখে না থাকেন দেখে নিন। 100% কনসেপ্টের একটা ফাউন্ডেশন কোর্স বলে একটা কোর্সের আমরা লঞ্চ করেছিলাম, তো ফাউন্ডেশন ক্লাসের প্লেলিস্ট আপনারা দেওয়া আছে। ফাউন্ডেশন কোর্স বলে একটা প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে আপনারা চেক করতে পারেন। ফ্রি অফ কস্ট বিনামূল্যে আপনারা ইউটিউবে আপনারা ক্লাসগুলো দেখে আপনাদের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে, যে প্যাডাগজি যে টপিক রিলেটেড আমরা ক্লাস কন্ডাক্ট করেছি, আপনারা অবশ্যই কাইন্ডলি দেখলে আপনাদের 100% কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তীতে অন্য একটা কোয়েশ্চেন পেপার নিয়ে আবারও আমরা কথা বলবো। এটা ছিল আমাদের আনসার কি। তো এই ধরনের সেম টু সেম পিডিএফ যে দেখতে পাচ্ছেন, এই পিডিএফটা আমরা দিয়ে দেবো। তো আজকের যে কোয়েশ্চেন পেপার সেটা হচ্ছে কোন ইয়ারের কোয়েশ্চেন পেপার আমরা ডিসকাস করলাম সেটা আপনাদের কিন্তু বলা হয়নি। ঠিক আছে? তারপর বলবেন যে স্যার আপনি বললেন না। তো এই প্রশ্নটা হচ্ছে আমাদের সিটেট যে 2029 আমাদের ছিল, 29-এর 2019-এর 2021 সালের পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2। ঠিক আছে? পেপার 2021 সালের পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার আমরা কথা বলবো। ধন্যবাদ।